গত 10 তারিখ পররাষ্ট্রনীতির সংস্কার নিয়ে আমার করা একটা এপিসোডের পর অনেকে অনুরোধ করেছেন যেন আমি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের করণীয় নিয়ে ভিডিও করি। আপনারা জানেন আমার গুরু খলিল ভাই, উনিও আমাকে ইমেলে তার যে মতামত জানাইছেন সেইখানেও তিনি বলছিলেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি সেইখানে কথা বলি নাই আগের এপিসোডে। ভারতের কূটনীতি বোঝা কোনো জটিল বিষয় না, কিন্তু আমার বুবু কাটাল রানী হাসিনা এই সহজ বিষয়টাকে আমাদের কাছে জটিল করে তোলার চেষ্টা করেছেন। অবশ্যই এটা ভারতেরই বুদ্ধি। তিনি নাকি ভারতকে যা দিচ্ছেন তা তারা সারা জীবন মনে রাখবে, তাই না? হ্যাঁ, দেখেছেন তো কি দিছে আর আমরা কি পাইছি তা আজকে দেখবো। ভারতের কূটনীতিতে চাণক্য কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে। এই কৌটিল্য হলো খ্রিস্টপূর্ব 300 শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন অর্থশাস্ত্র নামে। এই বইটা প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো। তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পাই নাই। মুসলমান শাসনকর্তারা ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করে দিছিল। যাই হোক, পরে 1905 সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং একজন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর বর্তমানে এই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। এই কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে? কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে 6-fold পলিসি, মানে 6 স্তরের পলিসি। এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে, ষটগুণ্য সিদ্ধান্ত। যাই হোক, আমি ইংলিশটাই কব, কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি, তাই না? তো যাই হোক, এই 6-fold পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি 6 ভাবে পরিচালনা করা যায়। 6 ভাবে, বুঝছাও? কি কি? শান্তি, যুদ্ধ, নিরপেক্ষতা, আগ্রাসন, জোট এবং দ্বৈত নীতি। হ্যাঁ, বুঝছাও? 6টা। তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে, মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে। কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে। তার মানে হলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে, বুঝছাও? 2001 সালে রৌমারিতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর মাইরের কথা মনে আছে না? এডিটর সাহেব মাইর হবে, মাইরের সাউন্ড হবে। কেমনে তাদের বিএসএফ কে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিছিল, মনে আছে না? হ্যাঁ, তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে। তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে, একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির উপরে রাখা। এবার আসেন যুদ্ধনীতি। কৌটিল্যের যুদ্ধনীতি কি? কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী। কথা সত্য। এই যে 1971 সালের কথাই ধরেন না, পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই। তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে। যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের, যখন দেখেছে যে মূল কাম সেরা ফেলাইছে, তখন 3রা ডিসেম্বর 71 সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র 13 দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে, বুঝছাও? এটা হইলো ভারতের সাম্বা যুদ্ধনীতি। কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে, এটা 3 ভাবে করবে, 3 প্রকারে করবে। কি কি ভাবে? এটা হইতেছে সরাসরি যুদ্ধ, এটা হইতেছে গোপন যুদ্ধ, কিছু কথা থাক না গোপন, আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ, মানে ঘোষণা না দিয়া যুদ্ধ, বুঝছাও? ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না, ওই সাহসী নাই। ওই যে বুঝিছে না এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয় তারপরে নড়ে না, তো এর সাথে যুদ্ধ করা চায়। তারা কি কি যুদ্ধ করবে? গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সবসময় করে আসতেছে এবং এটা করে আসবে। চলেন দেখি সেটা কিভাবে করবে। গোপন যুদ্ধ হইলো সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে, কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে, বুঝছাও? মাথায় ঢুকে নাই, তাই না? ধরেন আমাদের দক্ষিণে তো আরাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাথ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে, আর আমরা যখন ওইদিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে। এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি। কৌটিল্য কাছে যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের
পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে, তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে। মজার কথা মানে হইল, ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যে কোনো সময়, তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে। এই ধরেন 5ই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম, তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল। তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া, কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিচ্ছে, আমরা দিছি। যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই, কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানি না। তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে। ভারতকে বুঝাই দিতে হবে যে 1971 সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিছি। এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না। এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি। কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে, তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয়। এটা কিন্তু ভারত খুবই মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড। এইভাবে সে মাপে অন্যরে। এই যে ধরেন রৌমারির কথা, 2001 সালে রৌমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল, কারণ আগেই বলছি। এরপর আমাদের বুবু যখন 2008-এ 111-এর নকশা ক্ষমতা আসে, তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরে হত্যাকাণ্ড কইরা, 57 জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না, বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে, তাই তারা কাঁঠাল রানীকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায়, পোশাক বদলায়। দেখেন হাসিনার দাসত্ব। আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি, আমরা আবার বিডিআর কে তার আসল নামে ফেরত নিয়ে যাব। বিডিআর নামে পরিচিত হবে। তাদের আধুনিক অস্ত্র দেব, ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম। এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে, আর পাতলা পায়খানা হয়ে যাবে। এইটা আমাদের প্রথম কৌশল। এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি। এই জিনিসটা আবার কি? এটা সবচেয়ে মজার থিওরি। এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি, বুঝছো? মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না, করবেও না, কখনোই না। দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ খেলে, তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না। গত 16 বছর তো আওয়ামী লীগ ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল। বাংলাদেশ তো তাদের দখলেই ছিল, তাই না? ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে গেছে। এখন তো সেই মজা আর নাই। এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য। এই সম্পর্ক জোরদার করা। এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে? কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো, ওরা দৌড়ের উপরে রাখতে পারবো, প্রত্যেকদিন দাবরানির উপরে রাখতে পারবো? এটা আমাদের জানা দরকার না? আসেন দেখি। অনেকে মনে করে আমরা ছোট দেশ, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। আরামজাদা, চলতে পারি কিনা তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা। আমি প্রফেসর ইউনূসকে কইব যে আপনি অনতিবিলম্বে সার্কের কার্যক্রম চালু করেন। দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে, আয়োজন করবে। এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে। ভারত আসতে যাবে না জানি, কারণ তারা পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনায় বসবে না। আমাদেরকে এই সুযোগটা নিতে হবে। এই জন্যই আমরা ভারতকে ছাড়াই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে। দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না। এবার আসেন শেষ কথা। পররাষ্ট্রনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক। এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই দুই দেশের ব্যাপার না, অনেক বিষয় মাথায় রাখতে হয়। তবে ভারত যেহেতু স্পেশাল ভাবে আমাদের গত 53 বছর লুট করে গেছে, তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার, নতুন কইরা পলিসি তৈরি করার। কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু বলে। তবে এমন গুরু ওদের অনেক আছে, কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা। তাই ইউনূস স্যারকে আমি বলবো, আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান, বই পড়তে বলেন, পরীক্ষা নেন। ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না, আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে করাপ্ট করার জন্য। আজকেই আর ফল আসবে না, কারণ সরকারে তাদের অনেক গোপন সেবাদাসী আছে। তবে এইভাবে আগাইলে আশা করা যায় আমরা 5-10 বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাবো। আর আওয়ামী লীগ হইল ভারতের দাস, দেশের শত্রু। এটা আজ আবার প্রমাণ করলাম, এটা দর্শন দিয়া করলাম। এইবার অনেকে তো বলে যে পিরাঙ্গি না বুঝেই বলে, তাদের জন্য সমালোচনার আহ্বান রইল। ভারতের পররাষ্ট্রনীতি আমি যেভাবে খুলে দেখাই দিলাম, এটার বাইরে কোনো কথা আছে কিনা? ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে। আপনারা সরকারি পদ্ধতি সামলান, আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেইলি স্টার দেখতেছি। এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে, মানুষকে ভারতের মুখাপেক্ষী করতে সব চেষ্টা করবে। আগাম কইয়া দিলাম আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন, ফাল দিলে কলে খপ করে ধরবো, ধরে ফেলামো। জিয়াফতে এখন লোক হচ্ছে ক্যাঙ্কা, দেখেছেন? আজকে আয়োজিত হতে যাচ্ছে সামাজিক জিয়াফত। এই জিয়াফতের উদ্দেশ্য হলো শহীদ পরিবার, আহত সহযোদ্ধা এবং ছাত্র জনতাকে সম্মান জানানো। এই জিয়াফতে 5000-এর অধিক মানুষকে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা বাড়ির সামনে কলে গরু ফেলামো আর জব, গরু ফেলামো আর জব।
কাইন্দা কলে কুল পাবেন না, তখন আবার কয়েন না সাবধান করি নাই। ইনকিলাব জিন্দাবাদ।